আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ভারতে গেল ১৮ মেট্রিক টন ইলিশ। খুলনা ও যশোরে দেশের দ্বিতীয় বৃহত্তম জলাধার বিল ডাকাতিয়ার জলাবদ্ধতায় বিপন্ন পরিবেশ, লাখো মানুষ পানিবন্দী, স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। এবং ধীরে ধীরে প্রাণ চাঞ্চল্য ফিরছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। নতুন ভিসি নিয়োগের পর কার্যক্রম অনেকটাই স্বাভাবিক। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আজও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষেরা। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদিন থেমে থেমে বৃষ্টি হলেও রাতে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। নারায়ণগঞ্জে সকাল থেকে ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে পুরো শহর। বঙ্গবন্ধু সড়কের কোথাও কোথাও ১.৫ থেকে ২ ফুট পানি জমে। জলাবদ্ধতায় রাস্তায় চলাচলকারীরা পড়েন চরম দুর্ভোগে। যানবাহনের ভোগান্তির পাশাপাশি সৃষ্টি হয় তীব্র যানজট। পানিতে তলিয়ে যায় ডিএনটি বাঁধের ভেতর সহ অন্যান্য নিচু এলাকা। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক বিপণী বিতান। বৃষ্টি অব্যাহত রয়েছে পটুয়াখালীতে। গত ৩ দিনের বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে অনেক এলাকার আমন ক্ষেত। এতে চরম ক্ষতির আশঙ্কায় কৃষকরা। বঙ্গোপসাগর উত্তাল থাকায় তীরে ফিরে এসেছে মাছ ধরার অধিকাংশ ট্রলার। উপকূলীয় এলাকা দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। খুলনায় ভারী বৃষ্টিতে খুলনা নগরীর সড়কগুলোতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর রয়্যাল মোড়, আহসান আহমেদ রোড, খানজাহান আলী রোড সহ অনেক সড়ক পানির নিচে তলিয়ে যায়। এতে পথচারী ও যানবাহন চলাচল বিঘ্নিত হয়। দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। নগরীর ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার না করায় রাস্তায় পানি নামতে দেরি হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। তামান্না জেনিফার, এটিএন বাংলা। সাভার ও আশুলিয়ায় প্রায় সকল তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও ৯টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আর অভ্যন্তরীণ বিষয়ে বনিবনা না হয় সকালে ৮টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এছাড়া আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গার্মেন্টসে ভাঙচুর, লুটপাট ও মারামারি করার অভিযোগে কারখানা কর্তৃপক্ষ ১২০ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে। আশুলিয়ার শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারওয়ার আলম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল তৈরি পোশাক কারখানার সামনে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব টহল দিচ্ছে। খুলনা ও যশোর জেলা জুড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম জলাধার বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা সেখানকার পরিবেশকে বিপন্ন করে তুলেছে। পলি জমে নদীর পানি ঢোকার পথ বন্ধ হয়ে গেছে অনেক আগে। ফলে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে। পানিবন্দী হন লাখো মানুষ। জীবনযাত্রাও হুমকির মুখে তাদের। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে সরকারের কাছে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে গ্রামবাসী। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্টে তামান্না জেনিফারের আরেকটি রিপোর্ট। একসময় কৃষিজীবী মানুষের আশীর্বাদ ছিল বিল ডাকাতিয়া। খুলনা যশোর জেলার ডুমুরিয়া, ফুলতলা, অভয়নগর, কেশবপুর, মনিরামপুর উপজেলার প্রায় ৮ লাখ মানুষ তাদের জীবন ধারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ বিলের উপরে নির্ভরশীল। এই বিল ঘিরে গড়ে উঠেছিল কৃষি নির্ভর অর্থনীতি। তবে নদী ভরাট সহ জলাভূমি দখল হয়ে ৮০-র দশক থেকে বিলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে বিলের জমির প্রায় অর্ধেক সারা বছর পানিতে ডুবে থাকে। আমরা এই ৪-৫ মাস পানিবন্দী রয়েছি। তা নারায়ণ বাবু ছিল, সে তো কোনো কাজ করিনি আমাকে। থাউনের না, বাথরুমে যাওনের না, কিছু না, অসুবিধাই আছি জবর। এখন পর্যন্ত সে গেট নিষ্কাশন হইলে এই পানিবদ্ধতা থেকে যায়। নিজেকে ঘরে খাওয়ার নেই, তারপরে যেখানে এই গরুগুলো থাকে সেখানে জল উঠে গেছে। বড় কোনো নদীর সাথে সংযোগ করে সেইখানে গেট করলে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।
এদিকে বর্ষাকালে উজান থেকে আসা পলি জমে বিলে আটকে থাকা পানি নেমে যাওয়ার পথও গেছে বন্ধ হয়ে। পানি নিষ্কাশন করার জন্য রাত দিন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই 300 মিটার জায়গার মধ্যে কিন্তু আমার অনেকগুলো ইকুইপমেন্ট, মানুষ সবাই কাজ করতেছে। আমরা চাচ্ছি যত দ্রুত চ্যানেল পরিষ্কার করে দিতে পারবো। পানিটা নামাতে পারলে অন্তত কিছু পানি নামে যাবে। এই জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড নানা প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করলেও তাতে সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। উজানের পানির প্রবাহ নিশ্চিত করা না গেলে এই সমস্যার সমাধান তো হবেই না, বরং জনদুর্ভোগ দিন দিন চরমে পৌঁছাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ভারতে গেল 18 মেট্রিক টন ইলিশ। দুপুরে মাছের মান পরীক্ষার পর ভারতে পাঠানোর অনুমতি দেওয়া হয়। বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ জানায় এ পর্যন্ত 6টি প্রতিষ্ঠান 18 মেট্রিক টন ইলিশ ছাড়াতে তাদের কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউসে জমা দিয়েছে। রপ্তানিকৃত প্রতি কেজি মাছের মূল্য ধরা হয়েছে $10 যা বাংলাদেশি টাকায় 1185 টাকা। গত 24 সেপ্টেম্বর 49 জন রপ্তানিকারককে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ধীরে ধীরে প্রাণ চাঞ্চল্য ফিরছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবু সাইদ গুলিতে নিহত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানটি ছিল দেশজুড়ে আলোচিত। নতুন ভিসি নিয়োগের পর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটাই সচল হয়েছে। খুলে দেওয়া হয়েছে সব হল। রোববার থেকে চালু হবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস সহ অন্যান্য কার্যক্রম। মোক্তার হোসেনের তোলা ছবিতে রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নানা সংকট কাটিয়ে ষষ্ঠ ভিসি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকাত আলী। 40 দিন পর উপাচার্য পেল রংপুরের এই বিশ্ববিদ্যালয়টি। এতে 3 মাসের অচল অবস্থা কাটবে এমনটাই প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিসিদের ক্ষেত্রে যে বিষয়টা এখানে লক্ষণীয়, যে আসলাম, বসলাম এবং চলে গেলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা খাতে বা শিক্ষা ক্ষেত্রে যে আমরা যে উন্নয়নটা লক্ষ্য করব, সেটা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে নেই। আবু সাইদের বিশ্ববিদ্যালয় এই উপমা দিয়ে যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্মটা যদি পজিটিভ দিকে চেঞ্জ আসে, সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি আনন্দিত হব। 3-4 মাসের আন্দোলনের মধ্যে থেকে যে একটা জট পড়ে গেছে, সেই জট নিরসনের ক্ষেত্রে অবশ্যই তিনি মুখ্য ভূমিকা পালন করবেন। এখন প্রশাসনিক পদায়নে কেবল দলীয় আদর্শ বিবেচনায় না নিয়ে সত্যিকারের যোগ্যদের দায়িত্ব দেবার আহ্বান বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের। আমাদের পর্যাপ্ত ক্লাসরুম নেই, আমাদের পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটিস নেই, আমাদের শিক্ষকদের বসার জন্য যে পর্যাপ্ত স্পেস সেটা নেই, আমাদের কোনো বিভাগের এমনকি বিভাগীয় প্রধানের রুমটাও পর্যন্ত নেই। নতুন উপাচার্য বলছেন, সময় ও সহযোগিতা পেলে এই ক্যাম্পাসকে গড়ে তুলতে চান অনুকরণীয় আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে। এই বিশ্ববিদ্যালয়কে একটা বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে সকল সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা যেন চলতে পারি, যাতে আমাদের ছাত্র শিক্ষক বন্ধুত্বমূলক সম্পর্ক যেন আমরা বিল্ড আপ করতে পারি এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে আমরা পরিগণিত করতে পারি। তাহলে এই বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা অন্যান্য বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলে আমরা একটা ভালো একটা স্থান দখল করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 1.5 দশক আগে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 6টি অনুষদে প্রতি বছর ভর্তি হন 1,500 শিক্ষার্থী। তবে সেশন জট সহ বিভিন্ন প্রতিবন্ধকতায় সঠিক সময় শেষ হচ্ছে না তাদের শিক্ষা জীবন। তাই নতুন পরিস্থিতিতে নতুন উপাচার্যের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন দেখতে চান শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তার চেয়ে তার রক্ষা করা আরও কঠিন বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। জামালপুরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের জেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। খেলাফত মজলিস জামালপুর জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে সমাবেশে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। গত 15 বছরের সব অনিয়মের বিচার হবে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম।
সকালে দায়িত্ব গ্রহণকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। এই সময় তার বিশ্ববিদ্যালয়ের সংঘটিত সকল অনিয়ম তদন্তে কমিশন গঠন করে সরকারের কাছে জমা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা ও শিক্ষার মান উন্নয়ন সহ আধুনিকায়ন করা হবে বলে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টি হলে কোনো বৈষম্য থাকবে না। পরে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। ভারতে পাচারের সময় বেনাপোল কাঁচা বাজার এলাকা থেকে 2 কেজি 350 গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। এ সময় কদম আলী নামে এক পাচারকারীকে আটক করা হয়। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপনের সংবাদ পেয়ে বেনাপোল সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা কাঁচা বাজারে অবস্থান নেয়। এ সময় ওই পাচারকারীকে আটকের পর তার দেহ তল্লাশি করে 5 পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার বাজার মূল্য 2 কোটি 38 লাখ টাকা। পরে স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়। লক্ষ্মীপুরের 5টি উপজেলায় খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ ও আশপাশে গড়ে ওঠা দোকানপাট অপসারণ শুরু হয়েছে। দুপুরে মাদাম এলাকার রহমতখালী খালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এর আগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি বের করা হয়। জেলা প্রশাসন ও পৌরসভার পাশাপাশি এ কার্যক্রমে অংশ নিচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। বাগেরহাটে গ্রেড বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে 10ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দ্রুত তাদের এই যৌক্তিক দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও কটূক্তিকারীর বিচারের দাবি জানান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভারতীয় পুরোহিত রামগিরি ও সংসদ সদস্য নীতিশ রানের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নাটোরেও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে বৃষ্টি উপেক্ষা করে সরকারি এনএস কলেজ মাঠ থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও যোগ দেন। পরে মাদ্রাসা মোড়ে প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে চরম সাম্প্রদায়িক ওই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। আসন্ন শারদীয় দুর্গাপুজো উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান ও জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুব্রত দে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলার 5 উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পূজা উদযাপন কমিটি, জেলা উপজেলা পর্যায়ের নেতা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। বিএফইউজের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও শোক সভা করেছেন বান্দরবানের সাংবাদিকরা। সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ওসমান গনি ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ অন্যান্য সাংবাদিকরা অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।